আচ্ছা। তো আমরা গত 4টা ক্লাসে প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকেও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে শুরুতে আমরা প্রথম থেকে কিভাবে আমাদের ভাইবার অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা। শুরুতেই আমরা কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আচ্ছা। তো আমাদের স্ট্র্যাটেজি যেটা হবে, পরীক্ষার দিন আমাদের আজকে স্যারের সঙ্গে কথা হলো যে 2 দিন 27 এবং 28 তারিখ 2 দিন প্র্যাকটিক্যাল হবে। এর মধ্যেই আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমাদের পরীক্ষা 6+6 ঘন্টা। প্রথম দিন 6 ঘন্টা হয় এবং পরের দিন 6 ঘন্টা হয়। তার জন্য আমরা মেন্টালি কম্পিউটারে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে, তো এই কারণে বারবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার লেখার পরে এই বাটনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আজকে হয়তো না লিখি, অন্যভাবে কথা বলি। তো এখানে প্রথমেই প্রথমেই যখন প্র্যাকটিক্যাল আমরা শুরু করলাম, সেক্ষেত্রে 1 নম্বরের ক কেউ পাবে, অথবা 1 নম্বরের খও কেউ পেতে পারে। ক অথবা খ এর মধ্যে যে কোনো একটা পাবে। সেক্ষেত্রে যদি ভিনেগার পাই, ভিনেগার তো আরো সহজ এবং ছোট। আমাদের একটা প্ল্যান থাকবে যে আমরা কতক্ষণ পর্যন্ত এই প্রথম এই কাজটা করব। টাইট্রেশন, এখানে 2টা টাইট্রেশন আছে। আমরা যদি এরকম কাজ করতে পারি যে প্রথম দিন প্রথম দিন একটা 1 নম্বরের এক্সপেরিমেন্ট যে যেটাই পাক, 1 এবং 2 যে যেটাই পাক না কেন, পুরোটা 12টার মধ্যে শেষ করতে হবে আর কি। এরপরে 12টা থেকে 2টার মধ্যে আর 2 ঘন্টার মধ্যে আমরা, বা প্রথমটা যদি আমরা 11টায় শেষ করতে পারি, 9টা থেকে 11টা, তারপরে 12টা থেকে 11টা থেকে 1টা পর্যন্ত আমরা চেষ্টা করব এই কপারটা করার, প্রথমের এই কপারের অংশটা করার। কপারের অংশ শেষ হওয়ার পরে আমরা পরদিন কপার নিকেল সেপারেশন আর নিকেলের পরিমাণ নির্ণয় এই কাজটা করতে পারি। তাহলে এই কাজটা করলে কি হবে, প্রথম দিন ম্যাক্সিমাম কাজ করে রাখলে কি হবে যে প্রথম দিন আমাদের টিচাররা, এমনও হতে পারে যে 2জন শিক্ষকের কেউ হয়তো আসবেন না, এরকমই হতে পারে 2জন শিক্ষকের কেউ আসবেন না, কিন্তু দ্বিতীয় দিন 2জনই আসবে এবং 2জনই ভাইবা নিবেন। তো সেই ক্ষেত্রে ভাইবার জন্য যখন আমরা পড়বো, যাতে দ্বিতীয় দিন তেমন কোনো কাজ না থাকে, এটা আমাদের একটা প্ল্যান রাখতে হবে। আর এই প্ল্যান করার জন্য অনেক সময় আমরা ভালো ভালো স্টুডেন্ট দেখি যে তারা তো মনে করছে যে আমরা তো পারি, তো কাজটা এসে সকালে খুব ঢিলাভাবে অক্সালিক অ্যাসিড করছে, প্রথমে একবার টাইট্রেশন করছে, ওইটা করতে করতেই দেখা যাচ্ছে যে একটা শেষ করতেই 12টা বেজে গেছে। তো এইটা যাতে না হয়, আমি সবাইকে বলবো এবং যারা রেগুলার প্র্যাকটিস করেছে তাদেরকে বলবো যে প্রথম এই কাজটা, দেখা যাচ্ছে যে এখানে 2বার টাইট্রেশন আছে। একবার হলো অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে টাইট্রেশন, আর দ্বিতীয়বার হলো ফেরাস সালফেটের সাথে বা নমুনার সাথে পটাশিয়াম ডাইক্রোমেট টাইট্রেশন। আমার মনে হয় যেটা, যে এখানে আহ, খুব একটা সময় লাগবে এরকম কোনো কাজ নাই।
জাস্ট প্রথমবার হলো হালকা একটু তাপ দিতে হয়, যেটা পরের বার তাপ দেওয়া লাগে না আর কি। তাপ দিতে হয় তাও 50 থেকে 60। তো একটা দ্রবণে যদি 20 ml বা 30 ml দ্রবণ থাকে, 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে গেলে মনে হয় 1 মিনিটও লাগে না। কারণ একটু বেশি তাপ দিলে আবার সে বাষ্প হয়ে উড়ে যাবে, মানে 100 ডিগ্রি উঠে যাবে। তো এই জিনিসটা খেয়াল করব। প্ল্যান থাকবে যে কতক্ষণের মধ্যে আমার এই কাজগুলো শেষ করব আর কি। দরকার হলে আমরা প্রি মানে প্রত্যেকে একটা প্রি হ্যান্ডবুক রেডি করে নিয়ে যাবে, যে কোনটার পর কোনটা দিব, কিভাবে টাইট্রেশনটা করব। টাইট্রেশন শেষ হয়ে যাবে, লেখা প্রথমটা কমপ্লিট। তারপরে কপার নিকেল, কপার নিকেল শেষ করে কপারের শুধু ওটা শেষ করে যখন মোটামুটি প্রথম দিন শেষ করলাম, পরের দিন এসে জাস্ট নিকেল করব। নিকেল করে আমাদের লেখা যদি টুকটাক বাকিও থাকে, আমরা ভাইবার জন্য একটা মানসিকতা। কারণ পরের দিন দেখা যাচ্ছে যে স্যাররা আসার একটু পর থেকে ভাইবা শুরু হয়ে যাবে। তো সেই জায়গাটাই সবার প্রতি অনুরোধ থাকবে যে প্রথম দিন যতটুকু কাজ শেষ করা যায় সেটা কমপ্লিট করে রাখতে হবে, পরের দিন যাতে ভাইবা আর ভাইবা হয়ে গেলে বা ভাইবার ফাঁকে ফাঁকে হাতে হাতে লেখাগুলো শেষ করবে। সবাই জিনিসটার নির্দেশনাটা মেনে চলবে বলে আশা করছি। এরপরে তোমাদের কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এরপরে কনসেপ্টটা হলো নোটবুক লেখা। তাহলে প্রথমটা হলো সিরিয়াসলি একটা টাইম টাইম বাউন্ড করতে হবে তোমাকে, যে আমি কতক্ষণের মধ্যে কোন কাজটা শেষ করব। প্রয়োজনে তুমি কোশ্চেনের উপর লিখে নিবে যে আমি এই কাজটা 1 ঘন্টার মধ্যে শেষ করব, এই কাজটা 2 ঘন্টার মধ্যে শেষ করব, এরকম করে, যাতে একটা প্ল্যান থাকে। তারপরে হলো খাতা লেখা। খাতা লেখার ক্ষেত্রে অবশ্যই হিসাব নিকাশগুলো পুরাতন খাতা দেখে লিখবে, কিন্তু লেখার ক্ষেত্রে যাতে অবশ্যই খেয়াল থাকে যে কোথায় কোথায় ভুল আছে বা নাই, সেইগুলো জিনিসগুলো দেখে, এবং ছকের মধ্যে যাতে কোনো কাটাকাটি না হয় সেই জিনিসগুলো মাথায় রেখে সুন্দরভাবে, এবং প্রত্যেকটা জিনিসের উপরে হাইলাইট করে আমরা অন্য একটা কালি দিয়ে কি কোন ধরনের টাইট্রেশন কি নির্ণয়, যে এরকম করে নিচে দাগ দিয়ে দিয়েছো, সেই জিনিসগুলো একটু ভিন্ন কালি দিয়ে লেখার চেষ্টা করবে, যাতে আমাদের নম্বর দিতে সুবিধা হয় যে আমার যে জিনিসটা আমি খুঁজছি সেটা আছে কিনা। বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়াগুলো যদি ভুল থাকে সেগুলা কারেকশন করে দিচ্ছি, বা কারেকশন করে লিখবে। অন্ধের মতো পুরাতন খাতায় যা আছে সেটাই তুলে দিবা না। তো এই হলো বিষয়। এখন হলো আসি ভাইভাতে। ভাইভা শুরু। আমার ভাইভা হবে, একটু পরে আমার ভাইভা হবে, এই মনোভাবটা মাথার মধ্যে নিয়ে আসলে তো শুরুতে গেলেই মানে আমরা যতই বলি যে ভাইবা তে এইগুলা এগুলা জিনিস জিজ্ঞাসা করবে, যতই বলি, কিন্তু ভাইবাটা মূলত নিজের উপর নির্ভর করে যে আমরা কিভাবে এই ভাইবাটার যে গতিপথ, এই গতিপথ পরিবর্তন করি। হুম। সবাই শুনতে পাচ্ছ? সবাই শোনা যাচ্ছে কথা? জি স্যার। ওকে। তো আমরা এটা স্টপ শেয়ার করি। একটু প্রয়োজনে আমরা উম, আমরা এটা ওপেন করে দেখি। না, এটা করার দরকার নাই আপাতত। আমরা কথা শুনি মনোযোগ দিয়ে, সবাই কথা শোনো। আমাদের ভাইবা শুরু হয়েছে। আমাদের ভাইবা শুরু হলো। ঢুকলে, সালাম দিলে, বসলে, বসার পরে এক একজনকে এক এক রকম ভঙ্গিতে জিজ্ঞাসা করে। হয়তো দুইজন শিক্ষক বা আরেকজন তিনজন শিক্ষক মিলে গল্প করছিল, গল্পের ছলে ক্যাজুয়ালি তোমাকে প্রশ্ন করছে যে তোমার নাম কি। তো
নাম বললে, এখন নাম বললে হয় কি সাধারণত নামের অর্থ জিজ্ঞাসা করে। তো এই ভাইবার ক্লাসগুলো আমি করছি যাতে তোমাদের চাকরি ক্ষেত্রেও কাজে লাগে। তুমি তোমার নামের অর্থ কি সেটা একটু জেনে যাবা, নামের অর্থ কি। তারপরে তোমার জেলা, এই জেলা মধ্যে উল্লেখযোগ্য কি আছে, তোমার যে নাম সেই নামের কোনো আহ বিখ্যাত লোক আছে কিনা, এই বিষয়টা জেনে যাবে। এখন শুরু হলো রসায়ন। কেমিস্ট্রি হয়তো আগের জনকে খুব সহজ একটা প্রশ্ন করেছে, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তোমার পরীক্ষা কেমন হয়েছে, ফাইনাল পরীক্ষা কেমন হয়েছে, জি স্যার ভালো হয়েছে, কোনটা ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক কোনটা ভালো হয়েছে, কি বলবা বলো। তুমি যদি আগের থেকে কষ্ট করে কথাগুলো শুনো, এই ক্লাসটা যখন রেকর্ডেড ক্লাস হবে তখন কেউ অন্যরা যারা দেখবে ক্লাসে যারা নাই তারা খুব একটা মজা পাবে না, কারণ শুনতে এরকম ভালো লাগে না, কি বলছে কই ক্লাসের তো কিছুই শিখালো না। কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে মাথার মধ্যে নাও যে যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক কোনটা তোমার ভালো হয়েছে পরীক্ষা, তুমি কি বলবা। তুমি যেটা বলবা ওই সময় যদি চিন্তা করে বলো তাহলে এমন একটা নাম বলবা, হয়তো স্যার ফিজিক্যাল ভালো হয়েছে, তোমাকে বলবে ফিজিক্যালের কোন প্রশ্নটা তুমি খুব ভালো অ্যান্সার দিয়েছো। এখন তো তোমার কোনো প্রশ্নই মনে পড়ছে না, ফলে তুমি এখন থেকে একটু ভাবো যে আমাকে যদি এইরকম প্রশ্ন করে যে তোমার কোন পরীক্ষাটা ভালো হয়েছে আমি কি বলবো। আমি যদি অর্গানিক বলি তাহলে বলতে পারি অর্গানিকের থেকে একটা প্রশ্ন করি, তাহলে অর্গানিকের ওই প্রশ্নটা আমার আছে কিনা, দু একটা প্রশ্ন, সব প্রশ্ন দেখার দরকার নেই, একটা প্রশ্ন স্যার এই প্রশ্নটা লিখছিলাম খুব ভালো, সেটা এখনই দেখে যাও যে কোন প্রশ্নটা তুমি ভালো লিখেছো বা জানো। তো তুমি বললে যে স্যার বেনজিনের নাইট্রেশন, এইটা আমার, ধর কথার কথা বলছি, অথবা স্যার আমি আলোক সমানুতা খুব ভালো পড়ছি, অপটিক্যাল আইসোমারিজম। ফিজিক্যালের মধ্যে হয়তো সেকেন্ড ইয়ারে তুমি বলতে পারো স্যার আমি স্টেরিও ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন ভালো পড়েছি, অথবা স্যার আমি ওই যে একটা প্রশ্ন আসছিল এনট্রপিটা ভালো করেছি। কেউ যদি বলে ইনঅর্গানিক, ইনঅর্গানিকের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এমনও হতে পারে যে তুমি পড়ে যাওনি বাট তোমাকে বলছে আচ্ছা, একটা প্রশ্ন করো আর কি। তো তোমার এক্সাক্ট কোন প্রশ্নটা ওইটা তো টিচারেরও মনে নাই, তুমি তখন কি করবে, অর্গানিক রিলেটেড ফিজিক্যাল রিলেটেড যেমন একটা কোশ্চেন বলো যে স্যার আমি এই প্রশ্নটা পারি, তো ওই প্রশ্নটা যে আসছিল কিনা সেটা কি যাচাই করবে যে দেখো দেখো তো কোশ্চেন বাইর করো যে আছে কিনা। তুমি একটা কোশ্চেন বলবে, হ্যাঁ হয় না থেকে একটা অর্গানিক কোশ্চেন বলবে যে স্যার বেনজিনের প্রস্তুতি আসছিল স্যার ওইটা ভালো লেগেছে আর কি। তো সেই বেনজিনের প্রস্তুতি যেটা তুমি পারো, তো এখন থেকে প্রি প্ল্যান তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা তুমি তোমার থিওরি পরীক্ষা কি রকম হয়েছে, স্যার অনেক ভালো হয়েছে, কোনটা ভালো হয়েছে, স্যার অর্গানিক ভালো হয়েছে, আচ্ছা অর্গানিক একটা প্রশ্ন বলো তো। তো স্যার এই যে আমার বললাম স্যার এই যে বেনজিনের নাইট্রেশন, অথবা বললাম স্যার জ্যামিতিক সমন্বয়তে কি সিস্টেন্স সমাণু স্যার। তো তুমি কোনটা বলবে প্রি প্ল্যান্ড আগের থেকে তুমি মনে করে যাও যে আমি এটা বলবো। আমার কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। বাকিরা, আয়েশা বলো, আর কে আছে, সাফিয়রা বলো, জি স্যার, বুঝতে পেরেছি। সাফিয়রা বলো দেখি, মনিরা ইয়েস স্যার, বুঝতে পারছি। বলো তো আমি আমার মোটিভটা কি। আমি আমার আমার কথা হলো যে প্র্যাকটিক্যাল নির্ভরের বাইরে যদি কিছু কোথাও কিছু জিজ্ঞাসা করতে চায় তখন তো টিচার কোনো একটা দিকে টানবে তোমাকে, কারণ তুমি টিচারকে যেভাবে মোটিভেট করে যেদিকে নিয়ে যাবে সেই দিকটাই টিচার যাবে। তো আমি যেহেতু এই জিনিসটা ভালো পারি আমার টার্গেট থাকবে আমি টিচারকে ওই দিকেই নিয়ে যাব। যখন তোমাকে ভাইবা জিজ্ঞাসা করে ফেলেছে তখন তুমি যদি চিন্তা করতে যাও তখন একটা একটা অর্গানিক কোশ্চেনও তোমার মাথায় আসবে না। ইনস্ট্যান্ট তোর মনে হবে যে কোন প্রশ্নটা আসছিল, তুমি খুঁজে খুঁজে সত্যিকারই যে প্রশ্নটা আসছে সেটা মনে করার চেষ্টা করতেই আছো,
চেষ্টা করতেই আছো, কিন্তু টিচার বলছে আচ্ছা ঠিক আছে বাদ দাও। তুমি পট করে একটা অর্গানিকের কোশ্চেন বলে দিবে, স্যার এই কোশ্চেনটা আসছিল, এই কোশ্চেন আমি ভালো করি। তোমাকে মিলায় দেখবে যে কোন কোশ্চেন আসছিল, অর্গানিক রিলেটেড কোশ্চেন হলে হবে। অথবা আগে থেকে তুমি মনে করে যাও যে আমি বলবো যে 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 কোশ্চেন গুলো পারি সেটা করব। ওকে, বিষয়টা গেল। এখন আমাদের ধরো প্রশ্নের মধ্যে আছে এইটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর পরিমাণ নির্ণয়। প্রথমে আছে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়, প্রমাণ দ্রবণ প্রস্তুতি। তো অক্সালিক অ্যাসিডের সংকেত লিখতে বললো। অক্সালিক অ্যাসিডের সংকেত যখন লিখতে বললো, তুমি লিখলে। অক্সালিক অ্যাসিডের ইউপ্যাক নাম লিখতে বললো, বললে স্যার ইথেন ডাইওয়িক অ্যাসিড। ভালো কথা। অক্সালিক অ্যাসিড দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড বলো? সব। অক্সালিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড বলো দেখি একজন? দুর্বল অ্যাসিড। কি দেখে বুঝলে বা কিভাবে মনে করলে? জৈব যৌগ। ওকে, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড COOH কার্বক্সিল মূলক যেগুলোতে আছে সেটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তো একটা সবল অ্যাসিডের নাম বলো তাহলে। তখন বলবে একটা সবল অ্যাসিডের নাম। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে বলতে পারছো, একজন বলতে HCl। HCl, HCl বলতে পেরেছে। এই যে বলতে পারছো সেটা এখন এখন তুমি ভাবছো, বাট পরীক্ষার হলে আর বলতে পারো না। কেন বলতে পারছো না? কারণ তুমি তো চিন্তাই করোনি যে এরকম আমাকে জিজ্ঞাসা করতে পারে, এরকম আমাকে জিজ্ঞাসা করতে পারে। এটা যখনই চিন্তা করবে, দুই চারজন মিলে বসে বসে আছে, এইটা বলতো এটা বলতো এটা বলতো, দেখাচ্ছে আমাদের ভাইবার ভয় ভীতি কেটে যাবে। তো গেল। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত লেখো তো। তাহলে কি লিখলে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত লিখলে। লিখতে গিয়ে তুমি কি করলে? এই যে এখানে যে অক্সিজেন আছে, অনেক ক্ষেত্রে এই অক্সিজেনটা ছোট করে লেখে, ওই Mn অক্সিজেন। তখন তোমাকে বলবে যে এটা কি ছোট করে লেখা ঠিক হইলো? এম এর পরে এনটা কেমন হবে? এনটা ছোট হবে, আর ওটা কি হবে? বড় হবে। কেন বড় বড় হবে? হবে। কেন বড় হবে? এম এর পরে এন ছোট হইলো কেন? এম আর এন মিলে একটা মৌল, আর অক্সিজেন হলো আলাদা মৌল। তো অনেক সময় দেখা যাচ্ছে সালফেট লিখতে গেলে, যে যে সালফেট, এই সালফেট লিখতে গেলে এই মাঝখানের অক্সিজেনটাকে অনেকে ছোট করে লেখে। তো এটা বললো, বলার পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা জারক না বিজারক? তাহলে কি হলো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হলো? জারক। জারক, জারক। জারক পদার্থ। তাহলে এটা কি এখনো কনফিউশন আছে, না মোটামুটি আয়ত্ত করে ফেলেছো? আয়ত্ত হয়েছে। তো জারক বললে। আচ্ছা, জারক কাকে বলে? তাহলে এবার আসলো জারক কাকে বলে, বা জারণ বিজারণ বিক্রিয়া কি বলো তো দেখি। এটা পারছো কিনা তুমি? জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া ইলেকট্রন কি ঘটে? ত্যাগ। জারণ বিক্রিয়া যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে, বিজারণ বিক্রিয়া বললে। আচ্ছা, তাহলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই যে অক্সালিক অ্যাসিড দ্বারা ঘনমাত্রা নির্ণয় কেন করা হয়? কারণ প্রমিতকরণ করা হয়। কি করা হয়? প্রমিতকরণ করা হয়। প্রমিতকরণ কেন করা হয়? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা নির্ণয় করার জন্য। কিন্তু সেটা সেটা মাইশা কেন টেনে বলছে? এখনই যদি টেনে বলি তাহলে তো ওই সময় আরো আরো
ভয়ে আরো অল্প মানে কথা বের হবে না। আমরা কি বলবো, স্যার পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো স্যার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটার ঘনমাত্রা স্যার ঠিক থাকে না, এই জন্য স্যার অক্সালিক অ্যাসিড দ্বারা আবার নতুন করে ঘনমাত্রা নির্ণয় করা হয়, এটাই স্যার প্রমাণিত করা। মানে আমি যখন কথা বলবো তো এত ইজি ভাবে বলবো যাতে টিচার বুঝে যে এটা এটা সে জানে। স্যার এটাকে যদি এরকম এরকম তখন বলবে যে ও এটা মুখস্থ করে আসছে আর কি, এটাই মুখস্থ করছে এতক্ষণ ধরে। তুমি জিনিসটা নর্মালি বুঝো কিনা আর কি, কেন প্রমিতকরণ করা হয় কি বলবে মাইশা বলো। সালফিউরিক অ্যাসিডের, না 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 না, সরি স্যার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, পারম্যাঙ্গানেট হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর তো ঘনমাত্রা আম, স্থির থাকে না, হুম। এর জন্য এটাকে প্রমিতকরণ করা হয় কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। অক্সালিক অ্যাসিড কি ধরনের পদার্থ ছিল, প্রাইমারি না সেকেন্ডারি? প্রমাণ প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ, কিন্তু সে এটা প্রাইমারি। প্রাইমারি আর কি। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা কি? যে পদার্থ গুলোর ঘনমাত্রা স্থির থাকে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, আর দীর্ঘদিন নিক্তির সাহায্যে ওজন মাপা যায়, এগুলাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে কি প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি নিক্তির সাহায্যে মাপা যায় না? উম, মাপা যায় কিন্তু নিক্তির কোনো ক্ষতি করে না, মানে এটা অ্যাক্টিভ যারা অত্যন্ত অ্যাক্টিভ তারা রিয়াকশন করে ফেলে অক্সিজেনের সাথে, জলীয় বাষ্পের সাথে, নিক্তির সাথে রিয়াকশন করে ফেলে। তাহলে মাপতে গেলে যদি নিক্তির ক্ষতি হয়ে যায় তাহলে সমস্যা, মাপা তো যাবে। আচ্ছা, এরপরে এখানে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিজারণ বিক্রিয়া দেখাতে পারবে? জি স্যার, পারবো। আচ্ছা, ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জি স্যার পারবো। পারবে। তাহলে এগুলা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার ভিনেগারে আসি। ভিনেগার, ভিনেগার কাকে বলে, ভিনেগারের সংজ্ঞা কি? ভিনেগারের সংজ্ঞা কি বলো। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচ্ছা, ভিনেগার বলে আর কি অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10%। অ্যাসিটিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড? দুর্বল অ্যাসিড। ওকে, দুর্বল অ্যাসিড। কাজী সাফাউন সিদ্দিকা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন তুমি উত্তর দিবা। অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি? পারবে? জি স্যার। কি নাম বলছো না কেন? কি নাম, তুমি কি সার্চ দিচ্ছ? না স্যার। তো বলছো না কেন? রিসান নাসার বলতে বলতে তো বলা হয়ে যেত। অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি? অন্য কেউ বলতে পারে? স্যার ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ওকে, ভেরি গুড। সংকেত কি? CH3 COOH। CH3। ওকে, CH3 COOH। তো তাহলে অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড কেন হলো? এটার নাম অ্যাসিটিক অ্যাসিড কেন হলো? এটা বাণিজ্যিক নাম। বাণিজ্যিক নাম। তাহলে অ্যাসিটাম মানে হলো ভিনেগার,
অ্যাসিটাম মানে হলো ভিনেগার আর কি। হ্যাঁ, ওইখান থেকে অ্যাসিটিক অ্যাসিড নাম আসছে। হ্যাঁ, যেখান থেকে এটা তৈরি করা হয় আর কি। যেমন ফর্মিক অ্যাসিড কেন নাম আসছে? ফর্মিকা মানে পিঁপড়ার কামড়ের মধ্যে এই মিথানোয়িক অ্যাসিডটা থাকে, জন্য এটার নাম আসছে ফর্মিক অ্যাসিড। ওকে, তো অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার, ভিনেগার কি খাওয়া যায়? ভিনেগার কি খাওয়া যায় না জি যায় না? খাওয়া যায়। খাওয়া যায়। জি স্যার, খাওয়া। আর কি কাজে লাগে ভিনেগার? চিকিৎসা ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে। কিরকম? আর খাদ্য সংরক্ষণেও। খাদ্য আচার সংরক্ষণ, তৈরিতে। আচার তৈরিতে, খাদ্য সংরক্ষণ, আচার তৈরি, এগুলো খাদ্য সংরক্ষণ। কিভাবে কাজ করে এটা? আবার খাদ্য সংরক্ষণ করে কিভাবে? তখন বললেন এটা তো স্যার অ্যাসিড। অ্যাসিড কোনো খাবারে যখন আমরা অ্যাসিড দিয়ে দিচ্ছি, মৃদু অ্যাসিড, তখন তার জীবাণুটা বংশবৃদ্ধি করতে পারছে না। এই ভিনেগারের যে টাইট্রেশন, এই টাইট্রেশনটা কি ধরনের টাইট্রেশন? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ নির্ণয়, এটা কি ধরনের টাইট্রেশন? অ্যাসিড বেস। অ্যাসিড বেস টাইট্রেশন। এখানে ফেনফথ্যালিন নির্দেশক কেন ব্যবহার করা হলো? দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের জন্য। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে ফেনফথ্যালিন নির্দেশক। তাহলে যদি পেনিসিলিন আমরা ইউজ করা হয়। আমরা যদি সবল অ্যাসিড দুর্বল ক্ষার ব্যবহার করতাম, তাহলে মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ, মিথাইল রেড। মিথাইল রেড। আচ্ছা, এখন অ্যাসিটিক অ্যাসিড যেটা আমরা তৈরি করলাম, অ্যাসিটিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায়, বা এই যে ভিনেগার, কি থেকে ভিনেগার প্রস্তুত করা যায়? এইচএসসি লেভেলে ছিল মল্ট বা আখের রস থেকে ভিনেগার প্রস্তুত করা যায়। তাহলে আমরা যদি যখন বলবো, কথা শুরু হবে যখন, তখন সিকোয়েন্স অনুসারে নিজের থেকেই আসলে ভাইবাটা একদিকে চলে যায়। তুমি চিন্তা করেছো একদিকে, চলে যাচ্ছে আর একদিকে, কারণ তুমি যা বলছো তার পরবর্তীকালে টিচার ওই অনুসারে প্রশ্ন জিজ্ঞাসা করে। তাই যে উত্তরটা দিচ্ছি সেটার পরের উত্তরটা যাতে আমার জানা থাকে। অনেকে যারা অনেক ভালো ভাইবা দেয়, তারা কিন্তু টিচারকে ডাইভার্ট করে তার নিজের পছন্দের টপিকের দিকে সে নিয়ে যায় আস্তে আস্তে। ইচ্ছা করে সে, দেখা যায় একটা প্রশ্ন পারে না যখন, তখন যে উত্তরটা দেয় সেই উত্তরের, সেটা ভুল, ভুল উত্তর, বাট ভুল উত্তরের মধ্যে এমন একটা কথা সে বলে যাতে ওই প্রশ্নটা সে আবার উত্তর দিতে পারে। ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে টিচারকে তার নিজের পছন্দের ফিল্ডের নিয়ে যায়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল একটা ব্যাপার স্যাপার। তাহলে ভয় করা যাবে না। তবে আমি, আমাকে এই প্রশ্ন করলে আমি কি উত্তর দিব, তার জন্য আমাকে নিজের থেকেই ভাবতে হবে যে কি প্রশ্ন করতে পারে। আগামীকালকে আমরা অবশ্যই যে কোনো কাউকে, তোমরা নিজেরা যতটুকু হয়েছে আমাদের প্রিপারেশন, তোমরা নিজেরা প্রিপারেশন নিবে। আমরা কালকে একদম লাইভে, মানে যাকে বলবো সে হচ্ছে বাসায় যে ধরনের গেটাবে থাকুক না কেন, হয়তো মাথায় একটু আহ, কাপড় দিয়ে বা ওড়না দিয়ে তুমি বসে যাবা। বসে গিয়ে আমরা সরাসরি একটার পর একটা প্রশ্ন করব, একটার পর একটা প্রশ্ন করব, যাতে তোমাদের যে ভীতি ওটা দূর হয়ে যায়। তো এইটুকুন প্রিপারেশন নিবে। আর লাস্টের একটা কোশ্চেন কালকে বুঝাতে গিয়ে ওটা ক্লিয়ার করা হয়নি, সেইটা আজকে নিয়ে আলোচনা। সেটা হচ্ছে, কালকে বলেছিলাম হয়তো মাথার মধ্যে ওইভাবে আসেনি, ক্লিয়ার হয়নি। সেটা হচ্ছে কপার এবং নিকেলের যে পৃথকীকরণ, সেই পৃথকীকরণের ক্ষেত্রে আমাদের এখানে লেখা আছে যে গাঢ় HCl সহ উত্তপ্ত করো, পিপেটের 10 ml দ্রবণ নাও, 40 ml পাঠিত পানি দাও, 1 ml গাঢ় HCl ব্যবহার করো,
তারপরে কপার সালফাইড অধঃক্ষিপ্ত না হওয়া পর্যন্ত H2S গ্যাস চালনা করো। তো তখন তোমাদেরকে বললাম যে তোমরা কাজটা কিভাবে করেছো। তো তোমরা কি পদার্থ দিয়েছো সেখানে? একটি পরে থাইও অ্যাসিডিক অ্যাসিড যোগ করেছিলাম। থায়োঅ্যাসিটামাইড নাকি? জি স্যার, থায়াসিডামাইড। জি স্যার, থায়োঅ্যাস থাইও অ্যাসিডামাইড। সেটা কোথায় গেল এটা? এই যে এখানে বর্ণনার মধ্যে দেখছি না, এটা কার্যপ্রণালীর মধ্যে আছে নাকি কোথাও? তোমরা কি কোথাও লিখেছো? আমি একটু দেখিনি আছে কিনা। এই যে কার্যপ্রণালী এখানে লিখছি, এই যে তো কার্যপ্রণালীর মধ্যে কি লিখছো? মিশ্রণের একটি 800 ml বিকারে এত পানি নিয়ে H2S গ্যাস চালানো করেন। এখানে তো H2S গ্যাস চালানো করার কথাই লিখছো, এখানে তো থায়াসিমেট লেখনি। তাহলে তোমরা যেভাবে আহ, কাজ করেছো সেভাবে লিখবে। এখানে বই দেখে এরকম করে তুলবা না, খাতা দেখে। তোমরা যেভাবে থায়োঅ্যাসিটামাইড দিয়েছো সেটা দিয়ে কাজ করবে। যাই হোক, আমরা যখন H2S দেই বা থায়োঅ্যাসিটামাইড দেই, যেটাই দেই না কেন, প্রশ্নে লেখা আছে H2S, তোমরা দিয়েছো থায়োঅ্যাসিটামাইড, তাই কি না? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে বলছি তোমরা দিয়েছো থায়োঅ্যাসিটামাইড, আর এখানে লেখা আছে H2S। যেটাই দাও না কেন, একটা অধক্ষেপ পড়ে। কি অধক্ষেপ? কালো, কালো অধক্ষেপ পড়ে। কি কালারের? তোমরা এই অংশটুকু কি করেছো না করনি? কপার নিকেল সেপারেশন যারা রেগুলার ক্লাস করেছো তারা বলো, এটুকুন করেছো না করনি? স্যার করেছিলাম। ওই যে ওই সময় কেমন কালারের অধক্ষেপ পড়েছিল? কালো। কালো। তাহলে কালো অধক্ষেপটা কোন যৌগের? কপার সালফাইড। কপারের। কপার সালফাইড, হ্যাঁ, CuS, কপার কপার সালফাইড, ড, কপার সালফাইডের। তো এই জায়গাটায় হলো একটু ভাইবামূলক প্রশ্ন আছে যে কিভাবে কপার নিকেল পৃথকীকরণ করলে। গতকালকে আমি বলেছি যে H2S গ্যাস চালনা করি আর HCl যেটাই করি, প্রথমে কপার সালফাইডের অধক্ষেপ পড়ছে, কারণ কপার সালফাইডের যে দ্রাব্যতা গুণফল সেইটার মানটা কম থাকার কারণে কপার সালফাইডের, এই যে যখন আমরা থায়োঅ্যাসিটামাইড যোগ করছি বা যখনই আমরা H2S যোগ করছি, যেটাই বলি, তুমি যদি বলো H2S বললা, আর যদি বলো না স্যার আমাদের তো ল্যাবে H2S করানো হয়নি, আমাদের থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড দিলেও ওর মধ্যে থায়ো মানে সালফার, ওই থায়োঅ্যাসিটামাইডের মধ্যে কি আছে? সালফার আছে। তো সেই সালফারের সাথে কপার মিলে কপার সালফাইড হচ্ছে। এখন ওর মধ্যে তো নিকেলও ছিল, তাহলে শুধুমাত্র কপার সালফাইডের অধক্ষেপ পড়লো, নিকেল সালফাইডের কেন পড়লো না? তাহলে অধক্ষেপ পড়তে গেলে আমাদের কনসেপ্ট হলো যে তার দাব্যতা গুণফলের যে মান তার থেকে আয়নিক গুণফলের মান বেশি হতে হয়। তো যে পরিমাণ তুমি সালফাইড দিচ্ছ সেই পরিমাণ সালফাইডে কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান কম হওয়ার কারণে সহজেই সেটাকে এক্সিট করে চলে যাচ্ছে, মানে তার থেকে বেশি হয়ে যাচ্ছে সহজে। অল্প একটু দিলেই সহজে কপার সালফাইডের যে আম, যে পরিমাণ মানে তার যে আয়নিক গুণফল সেটা বেশি হয়ে যাচ্ছে, ফলে অধক্ষেপ পড়ছে। ঠিক ওই সময়ে নিকেল সালফাইডও যে উৎপন্ন হচ্ছে না তা না, নিকেল সালফাইডও উৎপন্ন হচ্ছে,
বাট নিকেল সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান তুলনামূলক বেশি হওয়ার কারণে ততক্ষণ পর্যন্ত যে সময়ের মধ্যে কপার সালফাইড অধক্ষেপ পড়ে যাচ্ছে সেই সময়ের মধ্যে বা সেইটুকুনের মধ্যে নিকেল সালফাইড অধক্ষেপ তো হচ্ছে না। এইটা একটা বিষয়। এটা খুব মানে অনেক টিচারই জিজ্ঞাসা করে, আমরা পাশে যখন বসে থাকি, যদি এরকম হয় কাউকে, যে সবাইকে জিজ্ঞেস করবে এরকম না, যদি কাউকে আহ, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাহলে বলো তো দেখি এখানে কি কনসেপ্ট আছে। তখন যদি তুমি বলো যে স্যার এই জায়গায় দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের একটা খেলা আছে, মানে ওই খেলাটা যদি তুমি বুঝাইতে পারো যে স্যার যদি কপার সালফাইডের অধক্ষেপ পড়ছে কারণ এর কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল অপেক্ষা আয়নিক গুণফল বেশি হয়ে যাচ্ছে, তো তখন বলবো তাহলে নিকেল সালফেট কেন পড়ছে না? স্যার নিকেল সালফাইডের যে দ্রাব্যতা গুণফল সেটা তুলনামূলক বেশি, ফলে যে সময়ের মধ্যে বা যে পরিমাণের মধ্যে কপার সালফাইড অধক্ষেপ্ত হচ্ছে ওই পরিমাণের মধ্যে এই নিকেল সালফাইড পড়ছে না। তখন বলবে যে এই জায়গায় HCl কেন দিল, না দিলে কি সমস্যা ছিল? তো না দিলে সমস্যা ছিল যে তখন এই এস এর পরিমাণ মানে সালফারের পরিমাণ বেশি পাওয়া যাইতো, তো বেশি পাওয়া গেলে নিকেল সহ অধক্ষেপ পড়ার একটা প্রবণতা থাকতো, যাতে H2S থেকে সালফারের পরিমাণ কম পাওয়া যায়, মানে সালফারের এই H2S এর যে বিয়োজন মাত্রা সেটা যাতে কমানো যায়, এই জন্য HCl ব্যবহার করা হয়েছে সম আয়ন প্রভাব হিসেবে। তো সেইটা আমি আজকে করছিলাম, একটা সার্চ দিয়েছিলাম, তোমরাও সার্চ দিয়ে দেখতে পারো। সেখানে আমি একটু দেখানোর চেষ্টা করি, সার্চ দিয়েছিলাম এখানে। এখানে একটু দেখো যে কি লেখা আছে এখানে। মাউসের সমস্যা হয়েছে বা ল্যাপটপে সমস্যা হয়েছে, যখনই মাউসে করছে তখনই সে জুম হয়ে যাচ্ছে, অটো অটো জুম অপশন। তো এখানে আমি একদম স্টেপ বাই স্টেপ প্রশ্ন করে করে লিখছি, কপার 2+ কিভাবে অধক্ষেপ পড়ে। তখন প্রক্রিয়ার মাধ্যমে কি লেখা আছে একটু বলো, এই জায়গায় কি লেখা আছে পড়তে পারছো? জি স্যার। জি স্যার। তো H2S যখন প্রবাহিত হয় তখন H2S এর মধ্যেকার এস, এই এস আর কপার তো পাত্রের মধ্যে ছিল, এই হলো কপার সালফাইড। কেন অধক্ষেপ পড়ে? কারণ কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান খুব কম, ফলে অম্লীয় মাধ্যমে H2S যে খুব অল্প পরিমাণ সালফার দেয়, যে অল্প পরিমাণ সালফার দেয়, সেই অল্প পরিমাণ সালফার শুধুমাত্র কাকে, কপারকেই অধক্ষেপ্ত করতে পারে। নিকেল কেন অধক্ষেপ পড়ে না? নিকেল সালফাইডও তৈরি হয়, যে লেখা আছে নিকেলও সালফাইড তৈরি করতে পারে, কিন্তু নিকেল সালফাইডের যে দ্রাব্যতা গুণফল KSP সেটা বেশি, মানে একটু বেশি। তো যদি বেশি মান হয় তাহলে তাকে অতিক্রম করার জন্য তো বেশি সালফার প্রয়োজন, তো সালফার তো খুব অল্প আছে অম্লীয় মাধ্যমে, ফলে নিকেল আর সালফাইড মিলে যে তার যে দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল সেটার থেকে বেশি হতে পারে না, ফলে নিকেল সালফাইড অধক্ষেপ পড়ে না, উৎপন্ন হয় ঠিকই। সমায়ন প্রভাব বলতে কি হচ্ছে, সেটা হলো H2S এর সাথে যখন আমরা HCl যোগ করছি তখন H এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে সমায়ন প্রভাবের কারণে বিক্রিয়াটি ডানে না যাওয়ার পরিবর্তে বামে যাচ্ছে, অর্থাৎ সালফাইড যে পরিমাণ উৎপন্ন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তার বিয়োজন মাত্রা কমে যাচ্ছে। ফলে বিয়োজন যদি কমে যায় তাহলে যে পরিমাণ সালফার উৎপন্ন হওয়ার কথা ছিল তার থেকে আরো কম পরিমাণ সালফার উৎপন্ন হবে, ফলে খুব অল্প পরিমাণ কপার সালফাইড হতে পারে ঠিকই, কিন্তু নিকেল সালফাইড হবে না। আসছি। আচ্ছা, তাহলে যেভাবে আজকে প্ল্যান দিলাম সেই প্ল্যান অনুসারে তোমরা ছোট ছোট নোট তৈরি করো, কাজটা আমি কিভাবে করব
কত দ্রুত করব, কত সময়ের মধ্যে করব। আর আরেকটা হলো নিজের থেকে একটা মানে আয়নার সামনে বসে একটা প্ল্যান করা। আমাকে যদি এটা জিজ্ঞাসা করে, এরপর যদি এটা জিজ্ঞাসা করে কি বলবো, এটা জিজ্ঞাসা করলে কি বলবো, এইভাবে যদি বলতে থাকো দেখবো যে খুব সুন্দর তোমার আউটপুট আসছে, কনফিডেন্ট আসছে। তো কালকে আমরা কয়েকজন মানে যাকে র্যান্ডমলি যারা থাকবে ক্লাসে জিজ্ঞাসা করবো, এই তোমার এখন ভাবা শুরু হলো, আমি র্যান্ডম কিছু প্রশ্ন করবো, 8-10টা প্রশ্ন করবো, বলবে, তাহলে আস্তে আস্তে জড়তা কেটে যাবে। তো ঠিক আছে, আমি এই ক্লাসটাও আজকে দিয়ে দিচ্ছি একসাথে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো যারা ক্লাসে আসেনি। আর যারা ক্লাস করেছো তাদের আর দেখার প্রয়োজন হবে না, তোমরা তা শুনিয়েছো। ঠিক আছে, ভালো থাকো সবাই। স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।